যারা এই দিন এক এমপিকে দেখছিলাম, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর সাথে দেখা হয়েছে, সে বলছে যে ভাই জেলখানায় আপনি আমার ছাড়া কোনোদিন বাসা থেকে খাবার গেলে এই কারণে জেলখানায় অনেক মহব্বত করেছেন আমাকে। এটা হয়েছে, এটাই বাংলাদেশে এই জামাত ইসলাম করেছে। আজকে মানুষের চোখের সামনে দুইটা রাস্তা একদম স্পষ্ট হয়ে গিয়েছে। সকালে একটা লাইভ করেছিলাম আপনাদের বাংলাদেশ সময় রাতে। লাইভটা করার পরে সেই ভিডিওটা নানান ধরনের কৌশল করে ভিডিও চলাকালীন কপি রাইট ম্যানেজারে উঠে নানানভাবে তারা সেটা সরানো হয়েছে। সেই আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই করছে। জামাত এই আওয়ামী লীগ যেমন সিআরআই করেছিল, তাদের এখন মহাখালী ডিওএইচএসে এক বিরাট বিলাসবহুল এক ভবন তারা ভাড়া নিয়েছে। সেটা নিয়ে সেখানে হাওয়া ভবনের মানে নতুন যে ভার্সন, সেই ভার্সন তারা সেই ভবনে শুরু করেছে। এখানে কিছু লন্ডন থেকে যাওয়া কিছু ধান্দাবাজ চান্দাবাজ এগুলো সব একসাথে হয়েছে, হয়ে তারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে তাদের পক্ষে কাজ করানোর জন্য। কাজ হচ্ছে না, আমার ভিডিও সরাই দিছেন। ভাই এইগুলিতে আওয়ামী লীগ করতে, আপনি করেন কেন? আপনার নিয়ে এত বাজে কথা তো বললেন, যেটা সত্যি সেগুলি বলেছে। আপনার যদি এই কাউন্টার কোনো ন্যারেটিভ থাকে আপনি প্রকাশ করেন, আপনি বলেন আপনার লোকজন। আপনার তো লোকের অভাব নাই, আপনার বহু আমাদের মতো অধম ইউটিউবার, আমরা তো ভাই ছোটোখাটো মানুষ, আপনাদের বহু বড় বড় মানুষ আছে, তাদের দিয়ে বলান, সমস্যা কোথায়? এগুলো করছে, ঘোষণা দিয়েছে এই বিএনপির তথ্য বিষয়ক আপনার সম্পাদক, ঘোষণা দিয়ে আমার ফেসবুক যাওয়ার পরে ঘোষণা দিয়ে বলেছে সে করেছে এটা, অর্থাৎ বিএনপি করেছে। সেই বিএনপি আমাদেরকে যদি ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু করতো কোনো সমস্যা ছিল না। গেল 1.5 বছরে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার জন্য আমি নিজের পরিবার আর্থিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে, এই যে আজকে দেখেন না, এই যে মাথার মধ্যে দেখেন না চুলটুল পাতলা হয়ে গিয়েছে, এটা এই আওয়ামী লীগের কারণে। বহুত কষ্ট সহ্য করেছে, তারই চুলটুল 5 বছরের মধ্যে বুড়া হয়ে গেছে একদম। এটা এই আওয়ামী লীগের কারণে, ইন্ডিয়ার কারণে। সেই আওয়ামী লীগ, সেই ইন্ডিয়াকে নিয়ে আপনারা মিটিং করেন, মিছিল করেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনারা বলেন তারা আপনাদের ভাই, তাদের মামলা থাকবে না। মির্জা ফখরুল, মামলায় তো আপনি করেন নাই, মামলাগুলি তো আপনার এই জুলাইয়ের আপনার বাড়ির কেউ লোক মারা যায় না। আপনি বলেছেন আপনি ছাত্রদের সাথে আন্দোলনে নাই, এটা আওয়ামী লীগ আপনাকে দিয়ে বলিয়েছে। আপনার ভাই আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছে, আপনি ব্যবসা করেছেন, আপনি ভাতা নিয়েছেন, আপনার মেয়েকে অস্ট্রেলিয়াতে রেখেছেন, ঘরজামাইটাকে অস্ট্রেলিয়া রেখেছেন, সেখানে প্রতি মাসে মাসে ডলার পাঠাইতেন। আপনার তো সমস্যা নেই, আপনি কে যে এটা বলার? একটা মামলাও রাখবো না। আওয়ামী লীগকে আপনারা একদম মাঠে নামিয়ে এনেছেন, এবার জনগণের সাথে মারামারি করবেন। কালকে মারামারি করতে যায়েন, তারপরে বুঝবেন খেলাটা কাকে বলে। তো এই যে আওয়ামী লীগের যে লোকগুলো এখন আপনারা করছেন, দাপাদাপি করছেন, আপনার যেই আপার জন্য করেছেন এখনও করছেন, অনেকে আদালতের বারান্দায় দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আপনার আপা কিন্তু আপনাদেরকে নিয়ে যায় নাই। এই যে আজকে বিএনপির পিছনে যারা ঘুরেন, এদের একজনের বলেন যে মির্জা ফখরুলের আসনে সামনের বছর আমি ইলেকশন করতে চাই। মির্জা ফখরুলের এটা শেষ ইলেকশন। মির্জা ফখরুলের ভাই আছে একটা বিশাল চান্দাবাজ, ফয়সাল। বললেন তো আপনি এখন যে ভাই সামনের বার কিন্তু আমি মনোনয়ন নিব, ফয়সাল আপনার বাসায় কিনা দেখেন তো। 2 দিন পরে দেখবেন গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এটার নামই রাজনীতি। আজকে ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়, আল জাজিরার ইন্টারভিউটা খালি দেখলাম, খালি ঘুরায় পেঁচায় আপনার ইন্ডিয়ান মালটা ওনারা প্রশ্ন করছে, মেয়ে আপনার কোনো নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে কিনা। ভাই নারী জামাত ইসলামের প্রধান হইতে পারবে না, উপরে যিনি আসছেন তার চাইতে বড় হেকিম আমি না। উনি আমারে বলছেন যেটা, এটার বাইরে আমরা যাইতে পারবো না। আমি নারীকে অসম্মান করি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমি আরেকভাবে বলি, আপনারা মনে করেন আপনি খুব গণতান্ত্রিক মানুষ, আপনি একজন নারীকে দেখতে চান, নারী আর পুরুষ বাদ দেন, আপনারা যদি আমি বলি পৃথিবী উল্টায় যাবে, জিয়া পরিবারের বাইরে কেউ আপনার দলের প্রধান হবে, আপনি হইতে দিবেন? জামাত ইসলামে হইতে পারে, প্রত্যন্ত সেই নীলফামারীর গ্রামের একটা মানুষ এসেও এখানে হয়ে যাইতে পারে। এখানে কোনো পরিবার থেকে ডক্টর শফিকুর রহমান রাজনীতি থেকে অবসর নিলে তার ছেলে হবে, হইতে পারবে না। ওই যোগ্যতাতেই আসতে হবে। এটার নামই রাজনীতি, এটার নামই গণতন্ত্র। আপনি যে গণতন্ত্রের কথা বলে একজন নারী কী করে, আরে ভাই নারী আমেরিকার 400-500 বছরের ইতিহাসে আপনি দেখেন না যে নারী প্রধানমন্ত্রী আছে কিনা? তারা বানায় নাই কেন? অনেক দেশ বানায় না। পৃথিবীর কয়টা দেশে নারী আছে? একজন নারীর মানে সামাজিকভাবেই শারীরিকভাবেই তার অনেক বাধ্যবাধকতা আছে, তো সে যায় না ওই জায়গা পর্যন্ত। আপনি যদি এমন বলেন যে না আমারে দিতে হবে, আমি সমানুপাতিক, ভাই সমানুপাতিক নিলে সব জায়গায় নেন। বাসের মধ্যে আবার লেখা থাকে কেন যে সংরক্ষিত আসন? সংসদের ভেতরে লেখা থাকে কেন সংরক্ষিত আসন? কেন সংরক্ষিত আসন লাগবেন? 300 আসনে আপনি ফাইট করেন, আপনার দলে কই ফাইট করে না কেন? আওয়ামী লীগ আর বিএনপি জামাত ছিল না তো, এত বছর আপনি সংরক্ষিত আসনে নিয়ে মমতাজরে বসান কেন? কেন তারা 300 আসনের মধ্যে দেন 150 আসনে? আপনার মনোনয়ন পাওয়া কতজন আছে? 2%। কেন 150 সিট দিয়ে দেন মেয়েদেরকে? আপনি তো সমান অধিকার করেন। জামাত ইসলামকে চেপে ধরেছে। সো ভাই জামাত ইসলাম যোগ্য থাকলে যে কোনো কাউকে দিবে, কিন্তু জিয়া পরিবার আর শেখ পরিবারের বাইরে আপনি আওয়ামী লীগ আর বিএনপির
দলীয় প্রধান হইতে পারবেন না। এটার কোনো গণতন্ত্র কিচ্ছু নাই, উনিই হবেন। কাউন্সিল আপনি আফগানিস্তানে বসে করেন আর ওয়াশিংটন বসে করেন, কাউন্সিলে এই শেখ হাসিনাই প্রধান হবে আর খালেদা জিয়াই প্রধান হইতো, এখন তারেক রহমানই প্রধান হবে। এর বাইরে ফখরুলও হবে না, সালাউদ্দিনও হবে না। এটার নাম গণতন্ত্র। এইভাবে এই দেশ চলেছে, মানুষ এইভাবে চলতে চায় না। আপনি আমার ভিডিও বন্ধ করে দিয়া তারপরে মানুষকে যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা যে মানুষ বুঝে নাই, বুঝবে না, এটা লঞ্চঘাট, রেল লাইন, বাস স্ট্যান্ড যেখানে যেখানে আছে ওইখানে যায় যায় খোঁজ নেন। মানুষ যে যাচ্ছে মানুষের চোখের দিকে তাকে, আজকে একটু আগে এক এমপি ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল ঢাকার, তো ওনার কথাবার্তা শুনে, উনি আবার খুব বড় একজনের ইয়ে করছেন, হেভিওয়েট জামাতের এক প্রার্থীর আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো শুকাই গেছে একদম কথা। যেমনি আমার সাথে কথা বলে ওইভাবে কথা বলে না আজকে, খুব মনে হইলো যেন একদম নীরব, মানসিকভাবে ভেঙে পড়েছে এরকম। রাস্তাঘাটে গেলে তো ভাই একজনের সাথে ভোট চাইলেই বোঝা যায় সে কি দাড়ি পাল্লাই দিবে না ধানের শীষে দিবে, কারে দিবে বোঝে না। এটা ওনারা রাস্তাঘাটে দেখে না। এই যে বাসে ওঠা, ট্রেনে ওঠার লোকগুলির কি এইখানে কি এমপি সাহেব করেছে, লোক দিয়েছে যে তোমরা যাও মিছিল করতে করতে, পুরো ট্রেনের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে, পুরো লঞ্চের ছাদের সবাই দাড়ি পাল্লার মিছিল করে। আপনার লোক নাই, ওই আপনার লোক নাই, তাই আপনার কেউ মিছিল করার লোক নাই। এটাই হচ্ছে রাজনীতি। এই মানুষ এটা বুঝতে শিখেছে যে এই দেশে এই রাজনৈতিক দলগুলো 54 বছর শুধু আমাদেরকে চুষে খেয়েছে, এদেরকে দিয়ে আমার এই দেশের কোনো উন্নতি হবে না। যারা এখনও বুঝতে পারেনি তাদেরকে একটু কথা বলি, ভাই আপনাদের এই যে আজকে যেই অবস্থায় এসে আমি সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছি, এটার জন্য অনেক নিজের সাথে নিজে অনেক দিন ধরে যুদ্ধ করছে যে কী করা উচিত। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যদি বিএনপির পক্ষে করতাম তাইলে হয়তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাহলে একটু মোটামুটি থাকতে পারতাম, কিন্তু দিনের পর দিন তাদের যে আচার আচরণ, কথাবার্তা, শেখ মুজিবের প্রতি প্রীতি, সেই 5 তারিখের পর থেকে তারা এগুলো করছে। এই যে কাজগুলো যে হচ্ছে, এগুলো আমাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে বিএনপির বাইরে নিয়ে এসেছে। আমরা তো বিএনপির বাইরে যাইতে চাইনি ভাই। তারেক রহমানের প্রতি এখনও যথেষ্ট সম্মান আছে, শ্রদ্ধা আছে, তারা নিয়ে কোনো বাজে কথা বলি নাই, বলবো না, বলতে চাইও না। কিন্তু এই দলের প্রধান হিসাবে ওনার তো এগুলোর দায় নিতে হবে, যা হয়েছে এখনো পর্যন্ত যা হচ্ছে। কালকেও আপনি হুমকি দিচ্ছে বাড়ি ঘর দুয়ার সব পোড়ায় দিবে, এই করবে, এগুলো তো ভাই আওয়ামী লীগের বক্তব্য, আপনি কেন সেগুলো বলেন? যাই হোক, তারা তাদেরটা বলবে। আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে বলি, ভাই আমি জামাত ইসলামের কেউ না। জামাত ইসলাম আমি কোনো কথা বললে শুনবে কি না এটাও আমি জানি না। জামাত ইসলামের আমি কোনো বড় পদও চাই না, কোনো সুবিধাও চাই না। জামাত ইসলামের কথা যতটুকু বলি, আমার নিজের যেহেতু কোনো দল নাই, আমি বাংলাদেশে 2টা দলের মধ্যে কম্পেয়ার করেছি যে কাদের হাতেই বাংলাদেশটা নিরাপদ থাকবে। আমার মনে হয়েছে যে জামাত ইসলামের কাছে এটা নিরাপদ থাকবে। তাদের এই গেল 1.5 বছরে অনেক টাকা ইনকাম করার সুযোগ ছিল। তাদের শুনেছেন কোনোদিন এই 1.5 বছর না, কোনোদিন শুনেছেন যে জামাত ইসলামের কোনো লোক বিদেশে টাকা পাচার করেছে? এই যে এতগুলো মানুষ তারা মারা গেল, কোনোদিন কেউ দেশ বিদেশে পালিয়ে গেছে শুনেছেন? যাইতে হয়নি, তারা এইখান থেকে যায় না। এই ইমানের শক্তি তাদের আছে। আপনার এলাকায়, আপনি আপনার বাড়ির পাশে আপনি করেন ভাই, কালকে সারা রাত অন্তত কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকা পয়সা নিয়ে যদি মনে করেন আপনি যে টাকা দিয়েছে ইমান দেখাবেন, আরে আপনি 2 নাম্বারই করেছেন, টাকা নিয়েই 2 নাম্বারই করলে আরেকটু 2 নাম্বারই করেন। ওর এই কথাটা শুনেন, যে কথা দিয়েছেন এই কথাটা রাখেন না। দেশের জন্য, আপনার ভবিষ্যতের জন্য এই 500 আর 1000 টাকার জন্য নিজেরা বিক্রি করেন না। ভোটটা যেখানে আপনার প্রতিবেশী যে মানুষগুলো আছে, রাজনীতিবিদ যারা আছে 2টা দলের মধ্যে, তাদের চরিত্র দেখেন, তারা কে কীরকম কী করতে চায়, কী হয়েছে 54 বছরে তারা কী করেছে, এগুলোর দিকে একটু হিসাব করেন, করলে উত্তর পেয়ে যাবেন আপনি ভোট কাকে দিবেন। আমি আমার জায়গা থেকে আপনারা শুধু এতটুকু এনশিওর করি ভাই, আগে যেটা বললাম যে আমি জামাত ইসলামের কিছু না, জামাত ইসলামের লোক আমার কথা শুনবে কিনা আমি জানিও না, বাট একটু ঝুঁকি নিয়ে, একটু দাবি নিয়ে কিছু কথা বলি। আমি বিশ্বাস করি জামাতকে অন্তত এই কথাগুলো বললে শুনবে। আপনার যেই মানুষগুলি আজকে এই যে প্রবাসে থাকেন না, এই মানুষগুলির জন্য এই 54 বছর এই দেশের রাজনীতিবিদরা কিচ্ছু করে নেই। আপনাদেরকে শুধু পাঠিয়েছে, গাধার মতো আপনারা খেটেছেন, আপনারা টাকা পাঠিয়েছেন, সেই ডলার আবার ওরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছে। এইভাবেই চলেছে। আমার ডলার রিজার্ভ কেন 34,000 কোটি টাকা থাকবে ভাই? 34 বিলিয়ন ডলার কেন থাকবে? আমার প্রতি সপ্তাহে আসে এরকম $1 বিলিয়ন, মাসে এমন মাস আসে 2 বিলিয়ন 3 বিলিয়ন ডলার পর্যন্ত আমার রেমিটেন্স আসে। তাহলে আমার রিজার্ভ কেন হবে 34 বিলিয়ন ডলার? আমি এত রিজার্ভ, এত ডলার আমি দেশে পাঠাচ্ছি, সেই টাকা কোথায় যায়? এই টাকা আপনি কষ্ট করে পাঠান, আর এই রাজনীতিবিদরা আপনার এই দেশ থেকে করে। বিনিময়ে কি হয়? আপনি যখন যাবেন, যাওয়ার কথা শুনলে দালালের ধরার পরে পাসপোর্ট অফিসে গিয়ে আরেক দালালের পরে, এরপরে আপনি যখন যাবেন বিদেশে, ওইখানে গিয়ে আরেক দালালের হাতে পড়বেন। যাবেন হলো গিয়ে মসজিদে কাজ করার ভিসা নিয়ে গিয়ে দেখবেন যে বাথরুম পরিষ্কার করা লাগে। এটাই এই বাংলাদেশে চলে এসেছে। আপনাদের কাছে গ্যারান্টি দিলাম, জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। আজকে সামনে রোজা,
আপনি জানেন গভীর সমুদ্র বন্দরে আপনার এই যে জাহাজ এখনো ভেসে বেড়াচ্ছে, সেগুলো আপনার খালাস করে না, কৃত্রিমভাবে সেগুলোকে আটকে রাখা হয়েছে। মালের দাম বাড়বে, বাজারে সংকট তৈরি হবে, তারপরে সেগুলো নিয়ে আসবে। অল্প কয়টা প্রতিষ্ঠানের হাতে এই সুযোগ দিয়ে রাখা হয়েছে। ইউনূস সরকার আসার পরে এই সিন্ডিকেট ভাঙে নাই। জামাত ইসলাম আসলে খেজুর আটকায় রেখে আর সোলা আটকায় রেখে এটার দাম বাড়াবে, এটা হইতে দেওয়া যাবে না। গ্যারান্টি দিলাম আপনাদেরকে। আমি ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলো বলছি, আমি এই গত 1.5 বছরে এটা প্রমাণ করে এসেছি যে আমি এই নির্যাতিত মানুষ, অসহায় মানুষ, যারা মাজলুম, তাদের পক্ষে কাজ করি। আজকে ওয়াকার একজন সেনাপ্রধান ভাই, আমি তার কাছে চুনোপুটি একটা, তার সাথে আমার একটা ফোন করা মানে আমার জন্য বিশাল ব্যাপার। বিশাল বড় জায়গায় আমি যাই বসতে পারি, বিশাল সুবিধা নিতে পারি ওয়াকারের সাথে সম্পর্ক ভালো রেখে। ভাই প্রপোজাল পেয়েও রাখি নাই। কি বলেছি যে আলেমদেরকে ছাড়তে হবে, ডিজিএফআই জেলখানায় যেই তাদের ক্লিয়ারেন্সের কথা বলে এদেরকে আটকে রাখি, এটা করা যাবে না, বিডিআরের লোকজনদের ছাড়তে হবে। এটার জন্য তাদের সাথে আমার সম্পর্ক এসে ভাই, আমার মতো একটা মানে খুবই মানে কি বলবো যে মানে দুর্বল একজন মানুষ, আমি তো পাওয়ারফুল না ভাই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বিশাল পাওয়ারফুল কেউ নাই। আমার মতো একজন মানুষ, আমি তার এটাতে বিক্রি হই নাই, তার এখানে যায় আমি কিছু চাই নাই নিজের জন্য। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আপনাদেরকে কথা দিলাম, নিজের জন্য কিছু করব না। এই দেশের যে প্রবাসীরা ভারত থেকে সৌদিতে যেতে যে কয় টাকা লাগে, বাংলাদেশ থেকে ওই কয় টাকা লাগতে হবে। একজন মানুষকে, জামাত ইসলামকে সময় দিব 4.5 বছর। 5 বছরের মধ্যে 6 মাস আগে তাদেরকে হিসাব বুঝাই দিতে হবে যে একজন মানুষ যে কিনা এমপি থাকবে, মন্ত্রী থাকবে, সরকারি কোনো পদে থাকবে, সে বিদেশে ট্রিটমেন্ট দিতে যাইতে পারবে না। যদি ট্রিটমেন্ট নিতে যাইতে হয়, তাহলে প্রত্যন্ত একটা গ্রামের অসহায়, যার চিকিৎসা নেওয়ার 1 টাকাও নাই, আপনি যেই রোগের জন্য মনে করেন বাংলাদেশে চিকিৎসা নাই, সেই চিকিৎসায় যদি আপনাকে বিদেশ যাইতে হয়, তাহলে এই রোগ তো আপনার একার হয় না, গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের মানুষেরও এই রোগ হয়, তাহলে তাকে আপনার নিয়ে যাইতে হবে বিদেশে। এটা সরকারি খরচে এই ট্রিটমেন্ট তাকে দিতে হবে। আমি আজ পর্যন্ত আপনাদেরকে আমি বললাম, শুনেছেন জামাত ইসলামের নেতা একজন বিদেশে সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছে? জামাত ইসলামের নেতাদেরকে লাভ দিয়ে যায়, পাতলা পায়খানা হইলো, যা থাইল্যান্ডে, সিঙ্গাপুরে যায় ট্রিটমেন্ট নিতে হয়েছে। এই বিএনপি, আওয়ামী লীগ, এদের কিছু হইলেই বিদেশ, এয়ার অ্যাম্বুলেন্স যা কিছু আছে সব কিছু রেডি থাকে এদের জন্য, ট্রিটমেন্ট নিতে যায়। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, নিজের সর্বশক্তি দিয়া আপনাদের জন্য এই জিনিসগুলো আদায় করবো ইনশাল্লাহ জামাত ইসলামের কাছে। যারা একটা সরকারি অফিসে যান, ভূমি রেজিস্ট্রি অফিসে যান, টাকা ছাড়া একটা কাগজ উল্টায় না, টেবিল থেকে ফাইল নড়ে না, এই পরিস্থিতি বাংলাদেশে থাকবে না। এটা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে না, এটা জামাত ইসলাম করবে। কারণ এই 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 কাজ তারা, এর আগে 2জন মন্ত্রী ছিল, তারা সেটা করেছে। তাদের প্রতিষ্ঠানগুলো দেখেন, ইবনে সিনা বলেন, ইসলামী ব্যাংক বলেন, 2 দিনের জন্য খালি আওয়ামী লীগের হাতে গিয়েছিল, ইসলামী ব্যাংক তছনছ হয়ে গিয়েছে। এত বছর ধরে এটা সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি আপনার পাওয়ারফুল একটা ব্যাংক ছিল এই ইসলামী ব্যাংক। অথচ তাদের থেকে ম্যানেজমেন্ট হাতছাড়া হওয়ার পর আবার ফের আগের চেহারা, আবার এখন এসে আবার এটা উপরে উঠছে। এটাই জামাতে ইসলামী। সো এই দলটার কাছে যদি নাকি এই দেশের ক্ষমতা যায়, আপনাদেরকে এইটুকু বলতে পারি যে কতটুকু ভালো হবে সারা দেশ চালাইতে গেলে আমি জানি না, কিন্তু এর ধারে কাছেও কোনো দেশ নাই জামাত ইসলাম যতটি স্বচ্ছতা, ন্যায়, ন্যায্যতা, বৈষম্যহীনভাবে দেশ পরিচালনা করবে, এর আশেপাশেও কেউ নাই। এই বিবেকের তাড়না থেকে বিএনপির একেবারে বিরুদ্ধে যে এবারে নির্বাচনে দাঁড়িপাল্লার ভোট চেয়েছে।